আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে জামালপুর, সিরাজগঞ্জ ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান, সায়েমউদ্দিন ও রাশেদুজ্জামান বাবু। প্রথমে চলে যাচ্ছি জামালপুরে। মেহেদি, বিপদসীমার উপরে যমুনা ও ব্রহ্মপুত্র আমরা জানি, এবং তলিয়ে গেছে এর মাঝখানে অর্ধলাখ ঘরবাড়ি। এই মুহূর্তে আপনার কাছে বন্যার সবশেষ কি খবর রয়েছে আপনি জানাবেন। অরিন, জামালপুরে গত আমি যদি আপনাকে জানাতে চাই যে 12 ঘন্টায় কিন্তু 6 সেন্টিমিটার পানি বিপদসীমার কমে কিন্তু এখন 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু জানাতে চাই, গত মঙ্গলবার থেকে কিন্তু এই পানি বৃদ্ধি হয় এবং কি ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু সেটি প্রায় 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও আমি আপনাকে আরো জানাতে চাই যে গত 4-5 দিন যাবৎ জামালপুরের মেলান্দ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের 4টি উপজেলার প্রায় 23টি ইউনিয়নের 1.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। এছাড়াও আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে সর্বাত্মক সহযোগিতা করা হবে বানবাসীদের মাঝে, বন্যার্তদের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ধরনের যে ত্রাণ সামগ্রী সেটি বিতরণ করা হবে। কিন্তু বানবাসীদের দুর্ভোগ কিন্তু এখন চরমে পৌঁছেছে, কারণ 5 দিন যাবত তাদের লোকালয়ে পানি, ঘর বাড়িতে পানি ঢুকেছে। তারা যাদের ঘরে চাল রয়েছে তারা কিন্তু কোনো রান্না বান্না করতে পারছে না, এবং কি যাদের ঘরে চাল ছিল না তারা কিন্তু মানবতর জীবনযাপন করছে। অনেকে কিন্তু শুকনো খাবার খেয়ে জীবনযাপন করছে। আমি যদি আবার আপনাদেরকে আরেকটু বলতে চাই যে জেলা প্রশাসন থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে, যদিও গুটি কয়েকটি জায়গায় কিন্তু তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেলা পর্যায় থেকে বা ইউনিয়ন পর্যায় থেকে, কিন্তু সেটি কিন্তু খুবই সামান্য, এবং কি দুর্গম চরাঞ্চলে কিন্তু ত্রাণ কোনোভাবেই পৌঁছতেছে না। যার কারণে এই দুর্গম চরাঞ্চলে বানবাসী মানুষরা যারা আটকা পড়ে আছেন তারা কিন্তু খুবই কষ্টে আছেন। এছাড়াও যারা গবাদি পশু লালন পালন করেন, গবাদি পশুর যে খাদ্য সেটিও কিন্তু 4 থেকে 5 দিন যাবত নেই। এছাড়াও যোগাযোগ যে ব্যবস্থা রয়েছে, জামালপুর থেকে দেওয়ানগঞ্জ হয়ে রাজীবপুর রৌমারীর যে প্রধান সড়কটি সেটিও কিন্তু বন্যার পানির স্রোতের কারণে ভেঙে গেছে, যার কারণে রাজীবপুর রৌমারীর সাথে কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এছাড়াও জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানি এবং মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় রাস্তা কিন্তু ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পানি কমার সাথে সাথে, যদিও 6 সেন্টিমিটার পানি মাত্র কমেছে, এর মধ্যেই কিন্তু ভাঙনের দেখা দিয়েছে, এবং কি প্রায় 1.5 শতাধিক ঘরবাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আরো বলতে চাই যে জামালপুরে প্রায় 135টি সরকারি এবং মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া আছে। জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে বন্যার্তদের সহযোগিতায়, কিন্তু আমরা কিন্তু একদম বানবাসীদের খুব কাছ থেকে দেখতে পাচ্ছি তাদেরকে এখানে কিন্তু কোনো ধরনের মেডিকেল যে সহায়তা সেটি কিন্তু একদমই নাই বললেই চলে। এখন বানবাসীদের জন্য সবচেয়ে প্রধান হচ্ছে যে তাদের দ্রুত বিশুদ্ধ পানির প্রয়োজন, কারণ প্রত্যেকের বাড়িতে, উঠোনে এবং যে টিউবওয়েল আছে সেখানে কিন্তু পানি রয়েছে, যার কারণে বিশুদ্ধ পানির খুবই অভাব। বিশেষ করে যারা দুর্গম চরাঞ্চলে থাকেন তারা বারবার কিন্তু যা সরকারের সহযোগিতা যাচ্ছেন, এছাড়াও বেসরকারি বা উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বা যারা এই বন্যা দুর্গতের পাশে দাঁড়ায় তারা সহযোগিতা চাচ্ছেন, এবং কি বারবার বলছেন যে একটি স্থায়ী বাঁধ হলে তবেই সম্ভব এই আমাদের যে বন্যা কবলিত যেসব এলাকা সেগুলো নিয়ন্ত্রণে রাখতে। আমাদের আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে পাটের যে ফসল। আমাদের যে কৃষি কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে আর 2-3 দিন যদি এই পানি দ্রুত যদি না কমে তাহলে পাটের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব আমাদের সিরাজগঞ্জের সহকর্মী সায়েমের কাছে। সায়েম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন যে সিরাজগঞ্জের বন্যার কি অবস্থা। সায়েম। ধন্যবাদ। আসলে উজানের যে পানি বৃদ্ধি এবং কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জে বিপদসীমার উপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে আসলে সিরাজগঞ্জে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা প্রায় 34টি ইউনিয়ন কিন্তু আসলে এই পানিতে কিন্তু আসলে নিমজ্জিত হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে আসলে এই 34টি ইউনিয়নের যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল গুলো যে পানিতে ভেসে গেছে, সে কারণে কিন্তু আসলে এই এলাকাগুলোতে কিন্তু আসলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েছে। এর কারণে কিন্তু আসলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তাদের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে যাতায়াতের ব্যবস্থা কিন্তু আসলে সম্পূর্ণটাই বন্ধ হয়ে গিয়েছে। তাদের
ভরসা এখন নৌকা ছাড়া কিন্তু আসলে তারা আসলে চলাচলের কিন্তু সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু বিশুদ্ধ পানি, টিউবওয়েল তলিয়ে যাওয়ার কারণে বিশুদ্ধ পানি এবং খাবার সংকটও দেখা দিয়েছে। এছাড়া বাথরুমগুলোও কিন্তু আসলে পানিতে নিমজ্জিত হওয়ার কারণে তাদের কিন্তু নারীদের এবং শিশুদের কিন্তু আসলে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে আসলে তারা এখন পর্যন্ত সরকার কোনো ধরনের সহযোগিতা পাননি। তারা আশা করছেন যে আসলে তাদের যদি এর মধ্যে যদি কিছু বেশ কিছু সহযোগিতা তারা চাচ্ছেন এবং বিশুদ্ধ খাবার এবং তারা পানি চাচ্ছেন, যে আসলে তারা যেন আসলে এই সংকট অবস্থায় কিন্তু যে আসলে জীবনযাপন করতে চান। এছাড়াও কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি জেনেছি যে গত কয়েকদিন যে পানি বৃদ্ধি রয়েছে সেটি কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তারপরেও কিন্তু আজকের যে গত 12 ঘন্টায় আমরা যেটি জেনেছি যে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু স্থির রয়েছে, যে কারণে 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর পয়েন্টে কিন্তু 3 সেন্টিমিটার পানি কমে গিয়েছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের কিন্তু সকল ধরনের ব্যবস্থাই রয়েছে। তাদের যে চাল এবং অন্যান্য যে সুযোগ সুবিধা তারা কিন্তু আসলে প্রস্তুত রেখেছেন। এছাড়াও মেডিকেল টিম এবং যে আশ্রয় কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আসলে প্রস্তুত করে রাখা হয়েছে। তারা আসলে এগুলো প্রস্তুত করেছেন যারা আসলে একদমই আসলে যাদের বাড়িঘর সম্পূর্ণই ডুবে গিয়েছে, আসলে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থাপন করা হয়েছে। এছাড়াও কিন্তু আজকে যে আমরা যতটুকু জেনেছি যে আজকে ত্রাণ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন তিনি আসার কথা এবং সেই জায়গাগুলো কিন্তু আসলে পরিদর্শন করার কথা, যে এই এলাকাগুলোতে পানি বৃদ্ধির কারণে ভাঙন দেখা দিয়েছে এবং যে এলাকাগুলোতে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে তাদেরকে আসলে সরকারিভাবে সহায়তা করার জন্য আসলে আজকে তিনি আসবেন। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চৌহালি এলাকায় কিন্তু পানি বৃদ্ধির কারণে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন এলাকাগুলো কিন্তু আসলে তারা পরিদর্শন করবেন এবং ভাঙন এলাকার মানুষগুলো কিন্তু আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা আসলে এখান থেকে পরিত্রাণ চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব পঞ্চগড়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বাবু। আমরা একটু সেখানকার পরিস্থিতি জানতে চাই যে বন্যা আসলে সেখানকার মানুষের আসলে কিভাবে জীবনযাপন করছেন। বাবু, ধন্যবাদ আপনাকে। আসলে নীল নবগ্রহে আষাঢ়ি গগনে তিন ঠাই আর না নিলে ওগো আস্তরা যাসনে ঘরের বাইরে। ঠাকুর কিন্তু আষাঢ় মাসে কিন্তু আসলে ঘরের বাইরে না যাওয়ার জন্য নিষেধ করেছে, এমনই একটি অবস্থা। আসলে কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো অযোধ্যায়, কখনো ঝিরঝির বৃষ্টি, এইরকম অবস্থা কিন্তু বিরাজ করছে পঞ্চগড়ে। তবে আজকে কিছুটা আবহাওয়া ভালো, আসলে গতকালকে আসলে তেমন বৃষ্টি না হয় কিন্তু আবহাওয়ার কিছুটা বন্যার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পঞ্চগড়ের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোতে আসলে পানি কিন্তু অনেকটা নামতে শুরু করেছে, যদিও এখনো গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু আসলে অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এখন তেমন কোনো ফসল না থাকায় এখন তেমন কোনো কৃষকের ক্ষতি নেই, বিশেষ করে মরিচে রয়েছে। তাছাড়া সব ফসল কিন্তু কৃষকেরা তাদের ঘরে কিন্তু উঠিয়ে ফেলেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেক জায়গায় কিন্তু আসলে ফসলি জমি কিন্তু আসলে তলিয়ে গেছে। গতকালকে কিন্তু আসলে পঞ্চগড়ে এই বর্ষা মৌসুমে কিন্তু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসের খবর নিয়েছি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছে যে গতকালকে শুধু প্রায় 90 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এদিকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন হচ্ছে আমাকে যেমনটি বলেছে যে আসলে এখানে প্রচুর প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি পঞ্চগড় পৌরসভার সকল ওয়ার্ড। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, জামালপুর, সিরাজগঞ্জ এবং পঞ্চগড় থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার সুনামগঞ্জের বন্যার খবর জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। অরিন, আসলে সুনামগঞ্জে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে বর্তমানে রুদ্রজ্জ্বল আবহাওয়া এবং এই আবহাওয়াটি কিন্তু গত 4 দিন ধরে বিদ্যমান আছে, যার কারণে সুনামগঞ্জের পানি দ্রুত গতিতেই পানি নামছে এবং বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গতকালকেও কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। গত 24 ঘন্টায় 15 সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে 30 সেন্টিমিটার নিচ দিয়ে সুরমা নদীর
নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং শুধু সুরমা নদী না, জাদুকাটা, চলতি, রক্তি, বৌলাই, কুশিয়ারা সহ যে সুনামগঞ্জের যে কটি নদী আছে, শাখা নদী আছে, সবগুলো নদীর পানি কিন্তু বর্তমানে বিপদসীমার নিচে আছে। এবং বিশেষ করে যেটি আসলে পানি কমার কারণে এখন বর্তমানে বৃষ্টিপাত নেই এবং ভারতের চেরাপুঞ্জিতে যেখানে বৃষ্টি হলে আমাদের বেশি সমস্যা হয়, ভারতের চেরাপুঞ্জি, মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেই মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে কোনো বৃষ্টিপাত আসলে নেই, যার কারণে নদী পানি কমছে এবং হাওরেও পানি কমছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু নিরূপণ করা যায়নি। আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে চেষ্টা চালাচ্ছেন এবং খুব দ্রুতই যখন পুরো জেলার ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করে সেটি প্রকাশ করা হবে এবং পর্যায়ক্রমে সেটি সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। একটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জে প্রায় 2000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে 2 দফা বন্যায় এবং প্রায় 8000 পুকুরের মাছ পানিতে তলিয়ে ভেসে গেছে, যার মূল্য 72 কোটি টাকা। সব মিলিয়ে আসলে এখন বর্তমানে বন্যার পরিস্থিতি স্বাভাবিক বললেই চলে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যার ফলে আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির আরো উন্নতি হবে। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। অরিন, মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। নদী ভাঙনের কবলে রয়েছে রাজবাড়ীর বাসিন্দারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, নদী ভাঙনের কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ীতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এই নদী ভাঙন এলাকাটা কিন্তু গত 1.5 মাস যাবৎ শুরু হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না, যে কারণেই কিন্তু এই এলাকা থেকে অনেকটি পরিবার কিন্তু গৃহহীন হয়ে তারা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। আমি দেখাতে চাচ্ছি যে এটা রাজবাড়ী জেলার দৌলতদিয়া 6 নম্বর ফেরিঘাট, আর এর পাশেই কিন্তু আরেকটি ঘাট রয়েছে, সেটি 7 নম্বর ফেরিঘাট রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটগুলির মাঝে এবং 1 নং ও 2 নং ফেরিঘাটের মাঝে কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। আর এই নদী ভাঙন যে শুরু হয়েছে, সেই নদী ভাঙনটা কিন্তু গত 1.5 মাস যাবৎ শুরু হয়েছে। এই নদী ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটের এ যাবৎ কিন্তু 20টি পরিবার তারা অন্য জায়গায় চলে গেছে। পাশাপাশি অনেক পরিবার কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। এই জায়গায় প্রায় 3 শতাধিক পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। পাশাপাশি এই 1 শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তারা কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে। এই সকল ব্যবসায়ী বা এলাকার বাসীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে দৌলতদিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাট এলাকায় গত 1.5 মাস যাবৎ ভাঙন শুরু হলেও বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঘাট রক্ষার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নেবেন বা তারা কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি ঘাটের যে পাশে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাটা যদি নদী ভাঙেন তাদের কিছু করার নাই বলে তারা জানিয়েছেন। পাশাপাশি যে আমি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি বিষয় জানিয়েছেন যে এটা বিআইডব্লিউটিএ এর নিজস্ব এলাকা বা বিআইডব্লিউটিএ এর এলাকা হওয়ার কারণে তারা কিন্তু এখানে কোনো কাজ করছেন না। এই কারণেই কিন্তু রাজবাড়ীতে এই যে 6 নম্বর ফেরিঘাট এবং 7 নম্বর ফেরিঘাট এলাকা গত 1.5 মাস যাবত নদী ভাঙন শুরু হলেও এখানে কিন্তু বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, বা তারা কোনো নদী রক্ষার্থে বা ঘাট রক্ষার্থে তারা কোনো কাজ করছেন না। এই ব্যাপারে এলাকাবাসী গতকাল তারা কিন্তু একটি কাজ করছে, এই যে বস্তাগুলো দেখা যাচ্ছে যে তারা ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই এলাকাবাসী নিজস্ব টাকা বা নিজস্ব অর্থায়নে বা এলাকা তারা নিজে কেটে তাদের কিন্তু এই ভাঙন রক্ষা করার জন্য প্লাস্টিকের যে ব্যাগ রয়েছে সেই প্লাস্টিকের ব্যাগে বালু ভর্তি করে তারা ভাঙন রোধ করার চেষ্টা করছেন। এই সকল এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর ছিল, সেখানে কিন্তু প্রতি বছর নদী ভাঙন হতে হতে এই পর্যন্ত চলে এসেছে। তবে তাদের হতাশা যে বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ নিচ্ছে না। আরেকটি অভিযোগ তারা কিন্তু সবটা সময় বলে যাচ্ছেন যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তারা কিন্তু এই ভাঙন রক্ষা করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না।
তারা জনপ্রতিনিধি, স্থানীয় মেম্বার, স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তিনি কিন্তু এই এলাকায় ভাঙন রোধ এলাকায় এসে ঘুরে যায়। ঘুরে গেলেও কিন্তু তারা বাস্তবে কোনো কাজ করছেন না বলে তারা জানিয়েছেন। তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে যে এই কাজটি কিন্তু তারা ভাঙন রোধ করার জন্য বালুবর্তী জিওবাগ বা নদী শাসন করার তারা চেষ্টা করবেন বলে তারা সবটি সময় বলে যাচ্ছেন। বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে তারা স্থানীয় লোকজন যারা বলছেন তারা বলছেন যে স্থানীয় লোক জনপ্রতিনিধিরা এবং পানি উন্নয়ন বোর্ড বা বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা শুধু ভাঙন রোধ করার চেষ্টা করবেন বলে তারা সার্বক্ষণিক জানিয়ে যাচ্ছে। বাস্তবে সেই চিত্রটি কিন্তু তারা উল্টো দেখা যাচ্ছে বলে তারা জানিয়েছেন। আর স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা এই এলাকা আশ্বাসই দিয়ে যাচ্ছেন। বাস্তবে তারা কিন্তু ভাঙন রোধ করার যে চেষ্টাটি তারা চেষ্টা কিন্তু করছেন না বলে জানিয়েছেন। এলাকাবাসী ক্ষোভের সাথে বলিয়েছেন যে রাজবাড়ী 1 আসনে যে এমপি রয়েছেন কাজী কেরামত আলী তিনি কিন্তু প্রতি বছরই ভোট নেওয়ার পূর্বে কিন্তু আশ্বাস দেন যে দৌলতদিয়া ঘাটে নদী রক্ষা করার জন্য তার যে চেষ্টা সে কিন্তু করবেন এবং নদীর রক্ষা বা ঘাট রক্ষা করার জন্য তিনি স্থায়ীভাবে শাসন করবেন। কিন্তু বাস্তবে তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু সেই চিত্রটি দেখা যাচ্ছে না। পাশাপাশি যে স্থানীয় যে অন্য জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু এই ঘাট রক্ষা করার জন্য কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেয়নি বলে স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি জানিয়েছেন। আর পানি উন্নয়ন বোর্ড এবং বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ এই ঘাটটা তারা কিন্তু যখন বাণিজ্যিক স্বার্থ দেখে তারা কিন্তু তখন নিজে কাজ আসে, বালুবর্তী জিওবাগ ফেলানোর কাজ আসে, তখন কিন্তু তারা নিজেদের দাবি করে কাজ করার চেষ্টা করে। পাশাপাশি যখন নদীতে ভাঙে তখন কিন্তু তারা কেউ দায় নিতে চায় না বলে এই বিষয়টি কিন্তু তারা সাধারণ মানুষ অভিযোগ করে বলেছেন। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলার যে পদ্মা নদীতে বা 6 নম্বর ফেরি 6 এবং 7 নম্বর ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। সেই এই ভাঙনটি কিন্তু গত 1.5 মাস যাবৎ ভাঙন শুরু হয়েছে। তো সাধারণ মানুষ কিন্তু কোনো আশ্বাস পাচ্ছে বা বাস্তবে কোনো কাজ দেখতে পাচ্ছে না। তো তাদের দাবি যে অচিরেই জন্য নদী শাসন করে ঘাট রক্ষা এবং এলাকাবাসী রক্ষা করা হয়। তো এই ছিল রাজবাড়ী জেলার নদী ভাঙনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। অরিন, শামীম আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। বেহাল জয়পুরহাট শহরের অধিকাংশ সড়ক বর্ষায় ভোগান্তি বেড়েছে চরমে। বিপাকে রয়েছে জেলাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ভোগান্তি থেকে কবে মুক্তি মিলতে পারে, কি বলছেন জেলাবাসী? অরিন, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া, এটা বৈরাগীর মোড় এলাকা। এই এলাকা সহ জয়পুরহাটটা পৌরসভা এলাকার যে আমি একটু দেখাতে চাই, পৌরসভা এলাকার যে অধিকাংশ রাস্তা এই গত প্রায় 20 বছরের মধ্যে কোনো সংস্কার বা মানে কোনো মেরামত করা সেরকম ভাবে হয়নি। প্রতিদিনই আপনি দেখছেন যে এই যে অটো রিক্সা চালক এবং রিক্সা চালকেরা যে ভোগান্তি এবং সাধারণ মানুষ যে পথচারীরা যে ভোগান্তির মধ্যে যে দিয়ে যে এই পৌর এলাকায় যে চলাচল করছে, পাশাপাশি মেইন রাস্তা তো ব্যবহার করতে পারেই না, কারণ মেইন রাস্তাতে 4 লেন রাস্তা 6 বছর ধরে কাজ হচ্ছে। শুধুমাত্র ড্রেনের কাজ এখন পর্যন্ত সমাপ্ত হয়নি, 4 লেনের কাজ কিন্তু এখনো শুরুই হয়নি। তো মেন রোড যখনই আপনারা মেন রোড ব্যবহার করতে পারছে না, সাধারণ মানুষ কিন্তু এই শাখা যে পাড়া মহল্লার রোডগুলো কিন্তু ব্যবহার করে। সেই জায়গায় কিন্তু পাড়া মহল্লার রোডগুলো একেবারেই বেহাল অবস্থা। আজকে যদিও বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হলেই কিন্তু পুরো 1 হাঁটু পানি এখানে কিন্তু, এবং এই ভাঙ্গাচুরা যে খানা খন্দে যে অবস্থা দাঁড়িয়ে যায়। তো আমি এখানকার একজন বাসিন্দা, তার সাথে একটু জানতে চাইবো যে আসলে আপনারা যে চলাচল করেন বা আপনারা কিরকম ভোগান্তির মধ্যে পড়ছেন একটু জানাবেন। জি ধন্যবাদ রেজাউল ভাই। আমি এখানে দীর্ঘদিন থেকে বসবাস করতেছি। এই রাস্তার অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে। আমরা অনেক ছোটবেলা থেকে রাস্তাটা দেখছি। রাস্তাটা একবারই সংস্কার হয়েছে, তারপর দীর্ঘদিনের রাস্তা কোনো সংস্কার নেই, ড্রেন নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এখান থেকে আমাদের সরকারি কলেজ আছে এবং অনেক ম্যাচ আছে আশেপাশে, ম্যাচের ছাত্র কোচিং সেন্টার, প্লাস এখান থেকে শহরে বের হওয়ার অনেক
দীর্ঘ শেষ পর্যন্ত অনেক লোকজন আসা যাওয়া, এই রাস্তাতে প্রায় প্রত্যেকদিন 1000-1500 লোক আসা যাওয়া করে। হ্যাঁ, কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয় না আর কি। ধন্যবাদ। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাট পৌরসভার যে অধিকাংশ রাস্তাগুলো কিন্তু এখানে 15 বছর বা 20 বছর আগে যে বাড়িঘরগুলো হয়েছিল, হয়তো একটা পাড়া মহল্লায় হয়তো 5 তলা 2টা বাড়ি ছিল, এখন কিন্তু 100টা বাড়ি হয়েছে। এভাবে জনসংখ্যা কিন্তু বেড়ে গেছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার যে যে সংস্কার বা রাস্তা বর্ধিত বা এরকম কোনো কিন্তু আমাদের কাছে দৃশ্যমান দেখতে পাইনি। পৌরবাসী যারা বসবাস করে তারাই এমনটি জানিয়েছেন। এবং প্রতিদিনই কিন্তু এই প্রত্যেকটা পাড়া মহল্লাতে ভোগান্তি বেড়ে যাচ্ছে এবং রিক্সা অটো শ্রমিকরা যেখানে 10 টাকা ভাড়া সেখানে কিন্তু 20 টাকা 30 টাকা, এমনকি কোনো রাস্তায় কিন্তু আসতেও চায় না রিক্সা বা অটো রিক্সা বা ভ্যান শ্রমিকরা। মানে এক কথায় যে বলা যায় যে একটা দুর্ভোগে পরিণত হয়েছে জয়পুরহাটের যে মানে শহরের মানুষ এবং পাশাপাশি জেলাবাসী, মানে অন্য উপজেলা থেকে যারা আসে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, জয়পুরহাটের এই কিছু আমি 5 মিনিট আগে এই প্যানেল মেয়র জয়পুরহাট ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট পৌরসভার, তার সাথে আমি এখানেই কথা বললাম। তিনি এই জায়গা দিয়ে যাচ্ছিল, তাকে বললাম যে দেশ টিভির লাইভে আপনারা কতদিনের মধ্যে এইসব সমস্যার সমাধান করতে পারবেন, একটু আপনি যদি পৌরসভার প্যানেল মেয়র হিসাবে আপনি একটু প্রতিশ্রুতি দেন। তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যে আমাদের একটা ফান্ড আসার কথা, টেন্ডার প্রক্রিয়া হয়তো ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাবে, তারপরে হয়তো রাস্তার কাজ শুরু হবে এমনটি জানিয়েছেন। তবে এরকম প্রতিশ্রুতি তারা কিন্তু বিগত সময়ে দিয়েই যাচ্ছেন বা এই পৌরবাসী কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমি এখন আরেকজনের সাথে একটু কথা বলবো যে আপনি তো এখানকার বাসিন্দা, তো কি অবস্থায় আপনার কি ভোগান্তির মধ্যে আপনারা বসবাস করছেন? ভোগান্তি বলতে আমাদের এখানে চরম ভোগান্তির মধ্যে পড়ে। আমাদের এখানে বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে। কোচিং সেন্টারে যখন ছেলেমেয়েরা পড়তে আসে, এরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, পার্শ্বে দিয়ে যাওয়ার জন্য অনেক সময় পিছলাই পড়ে চলে যায়, কাপড় চোপড় ভিজে যায়। এছাড়াও রিক্সা এদিকে আসতে চায় না, টাকা বেশি, রাস্তা বেশি চায়, আবার রাস্তা ভাঙ্গা, এদিকে আসতে চায় না। এই জন্য চলাচল করার জন্য খুব সমস্যা হয়ে গেছে, মানুষজন এদিকে চলাচল করতে পারে না। রাতের বেলা তো অন্ধকারে অনেকে হোঁচট খেয়ে পড়ে যায়। এছাড়া এই ছাত্রছাত্রীরা এদিকে কলেজেও যেতে পারে না। আমরা বিভিন্ন ধরনের সমস্যা আছি, বিশেষ করে একটা ড্রেনের সমস্যার কারণে এই কাজগুলো হয়েছে বলে আমাদের ধারণা। ধন্যবাদ। আপনারা কি চান? আমরা এখানকে রাস্তাটা মেরামত করে চাই এবং এটা ড্রেনের একটা ব্যবস্থা চাই। আমাদের প্রায় হয়ে গেছে, অল্প একটু জায়গা ড্রেন বাকি আছে, এই ড্রেনটুকু আমরা করে চাই এবং রাস্তাটা মেরামত করে আমরা চাই। আর ধন্যবাদ। আমি জয়পুরহাট পৌরসভার কর্তৃপক্ষ এবং পৌরসভার সঙ্গে কথা বলেছি। তারা আসলে শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে কাজ কিন্তু দৃশ্যমান আমরা দেখতে পাই না। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই সড়কের বিভিন্ন এলাকার সড়কের সর্বশেষ পরিস্থিতি। আমি এখন স্টুডিওতে অরিনের কাছে চলে যাচ্ছি। অরিন। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। লাগামহীন ডিমের বাজার, আবারও বেড়েছে দাম। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, লাফিয়ে লাফিয়ে কিন্তু ডিমের দাম প্রতিদিনই বাড়ছে, কি অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা এবং ক্রেতা বিক্রেতারা এই নিয়ে কি বলছেন? আসলে ডিমের বাজার গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী, কারণ ডিমের বাজার নিয়ন্ত্রণ করার কোনো লক্ষণ নেই এবং এই ডিমের দাম কমারও কোনো লক্ষণ আমরা দেখছি না। কারণ আমরা পাহাড়তলি যেসব বাজারে ডিম সরবরাহ করা হয়, এই আড়তগুলোতে মূলত দেশের ঠাকুরগাঁও, টাঙ্গাইল, রাজশাহী থেকে ডিম মূলত চট্টগ্রামে প্রবেশ করে আসার পরপর এখানে ডিমের দাম হু হু করে বেড়ে যায়। কারণ এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, এখানে পাইকারি ডিম বিক্রি হয় প্রতি পিস আসলে 10 টাকা 40 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত। সেটি খুচরা বাজারে গিয়ে আপনার প্রতি পিস ডিম পড়ে 15 টাকা 16 টাকা পর্যন্ত। এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন, তারা যেটি বলছেন আসলে পাইকারিতে তারা ডিমের দাম নির্ধারণ করা হলে কিন্তু খুচরা বাজারে গিয়ে এটির দাম বেশ বেড়ে যায়। এতে করে আসলে একটি সিন্ডিকেট কাজ করে, মূলত তারা পাইকার থেকে কিনে নেওয়ার পরে যারা খুচরা বাজারে বিক্রি করে তারা ডিমগুলো কৃত্রিম সংকট তৈরি করার মাধ্যমে মূলত খুচরা বাজারে ডিমের দাম বাড়িয়ে দেয় বলে এখানকার পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ। কারণ তারা বলছেন খুচরা বাজারে যেভাবে মনিটরিং করা হচ্ছে সেটা যদি পাইকারি বাজারে যেভাবে মনিটরিং করা হচ্ছে সেটা যদি খুচরা বাজারেও মনিটরিং করা হয় তাহলে ডিমের দাম দ্রুত নিয়ন্ত্রণে আসবে, নয়তো ডিমের দাম বাড়তে থাকবে। কারণ ডিমের দাম যেভাবে হু হু করে বাড়ছে, এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে।
কারণ ডিম কিনতে গিয়ে হিমশিম খেতে হয়। প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা মানবেদে। আমরা কয়েকটি গ্রামেও খোঁজ নিয়েছি, কারণ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মূলত এই শহর থেকে ডিমগুলো গ্রামে গ্রামে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পরপরই প্রতি পিস ডিম 15 থেকে 16 টাকা পর্যন্ত দাম বেড়ে যায়। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা মধ্যবিত্ত রয়েছেন, এদের মাঝে আসলে এক ধরনের নাভিশ্বাস তৈরি হচ্ছে। কারণ আগে ডিম বিক্রি হতো আপনার প্রতি পিস 10 থেকে 11 টাকা বা ক্ষেত্র বিশেষ 12 টাকা পর্যন্ত, কিন্তু সেই ডিম গত কয়েকদিন ধরে আসলে দাম ঊর্ধ্বমুখী। আমরা দেখেছি গত কয়েকদিন আগে পাহাড়তলীর এই কয়েকটি বাজারে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছিল। অভিযান চালিয়ে তারা বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছিল, কিন্তু জরিমানা করলেও কোনোভাবে ডিমের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু ভোক্তা অধিকার যেটি বলছে, এই ডিমের দাম বাড়ানোর পেছনে মূলত তারা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন যোগসাজশ স্লিপ চালাচালি করে যোগসাজশ করে মূলত ডিমের দাম বাড়ায়। এই কারণে মূলত ডিমগুলোর দাম বেড়ে যায়। তবে পাইকারি বাজারের ব্যবসায়ীদের বরাবরই অভিযোগ, তারা যেটি বলছেন, তাদেরকে যেভাবে মনিটরিং করা হচ্ছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে অভিযান চালিয়ে মনিটরিং করা হচ্ছে, তাদেরকে জরিমানা করা হচ্ছে। এটি যদি একইভাবে খুচরা বাজারে করা হয় তাহলে ডিমের দাম কমে আসবে। কারণ পাইকারি বাজারে ডিমগুলো নিয়ে যাওয়ার পরেই খুচরা বাজারে সিন্ডিকেট করে মূলত ডিমের দাম বাড়িয়ে দেওয়া হয়। সেই জন্য যারা পাইকারি বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের যেটি দাবি হচ্ছে, আসলে খুচরা বাজারেও যদি নিয়মিত মনিটরিং করা হয় তাহলে ডিমের দাম কমে আসবে। নয়তো করে আসলে সাধারণ মানুষের যে নাভিশ্বাস যেটি রয়েছে সেটি আরো বাড়বে। তবে খুচরা বাজারে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, তারা মূলত পাইকারি নিয়ে যাওয়ার পরে গাড়ি ভাড়া বা বিভিন্ন খরচ করে ডিমের দাম বাড়ছে। সেই কারণে কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার বলা হয়, তারা কিছু ব্যবসায়ী ডিম মজুত করে সিন্ডিকেট করে মূলত ডিমের দাম বাড়ায়। এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন এবং নির্মাণের যারা মানুষ রয়েছেন, তাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে। এই ছিল ডিমের বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে ডিমের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।